ক্লাস 12 এর পরিবর্তী প্রবাহের বা অল্টারনেটিং কারেন্টের আজকে আমরা যেগুলো পড়ব সেটা হচ্ছে প্রধান যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে পরিবর্তী প্রবাহ এবং তড়িৎচালক বলের ক্ষেত্রে এসি বর্তনীর ক্ষমতা। তো এসি বর্তনীর ক্ষমতা নিয়ে আমরা পড়ব। এর আগে আমরা পরিবর্তী তড়িৎচালক বল এবং পরিবর্তী প্রবাহ মাত্রার গাণিতিক রূপগুলো পেয়ে গেছি। তো আমরা পেয়েছিলাম কেমন, ই যদি হয় E0 sin ওমেগা টি, তাহলে আইটা হয় I0 যে কোনো বর্তনীর ক্ষেত্রে sin ওমেগা টি প্লাস মাইনাস ফাই বা থিটা, যাই হোক না কেন দশা পার্থক্য। তো এখানে ফাই বা থিটাই লিখি, যেখানে আমরা পেয়েছিলাম ফেজার ডায়াগ্রাম থেকে এটা হচ্ছে আমাদের কোণ, প্লাস মাইনাস দিলাম কোণ কেন, যদি আমাদের উপরে কোণ হয় তাহলে হচ্ছে আমাদের মাইনাস আর নিচে কোণ হলে প্লাস। এটা ছিল হচ্ছে আমাদের z বা এই বরাবর হচ্ছে E, এইটা ছিল r বা হচ্ছে VR বা I, আর এই বরাবর ছিল VL মাইনাস VC বা XL মাইনাস XC। আমি ধরেই নিয়েছি থিটাটা এখানে উপরে আছে, তো সব ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো ছবিটা আমরা এরকম পেয়েছিলাম দশা চিত্র থেকে। তো এই তো আমাদের ছবি ছিল এবং E এবং I এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো এরকম ছিল। এবার এসি বর্তনীর ক্ষমতা, পাওয়ার অফ এসি সার্কিট, পাওয়ার ক্যালকুলেট করব। তো পাওয়ার মানে আমরা জানি পাওয়ার বা ক্ষমতা মানে ভোল্টেজ ইনটু কারেন্ট। তার মানে আমরা যদি এই দুটো এক্সপ্রেশন বসিয়ে দিই তাহলে P সমান E0 sin ওমেগা টি I0 sin ওমেগা টি প্লাস মাইনাস থিটা বা ফাই লিখলেই হলো। তো সুতরাং আমরা এবার এখানে যেটা হিসাব করবো সেটা হচ্ছে পূর্ণ চক্রে গড় ক্ষমতা। কোন একটা এসি বর্তনী, সেটা বিশুদ্ধ রোধক হোক, ধারক হোক, আবেশক হোক, এলআর, সিআর, এলসিআর যাই হোক, এখান থেকে সব পেয়ে যাব। আমরা একটা জেনারেল ফর্ম তৈরি করব, সেখান থেকে বিভিন্ন বর্তনীর ক্ষেত্রে গড় ক্ষমতা কত হয় সেটা দেখে নেব। ওকে, তো দেখি। সুতরাং পূর্ণ চক্রে গড় ক্ষমতা P অ্যাভারেজ, পূর্ণ চক্র মানে 0 থেকে t, মানে 0 to t P dt বাই 0 to t dt। পূর্ণ চক্রের সাইন কোসাইন গুলো 0 হয়, সেই জন্য আমরা গড় মান প্রবাহ মাত্রার বা বিভব প্রভেদের গড় মান বার করেছিলাম তো তড়িৎচালক বল বা প্রবাহ মাত্রা অর্ধ চক্রে, কারণ পূর্ণ চক্রে সেটা 0 আসে। তো ক্ষমতাটা আবার দেখি কি আসে। তো এটা যদি আমরা বসিয়ে দিই তাহলে এটা আমাদের আসছে 1/t, তাহলে অতএব এখানে লিখি P অ্যাভারেজ ফার্স্ট আসছে 1/t নিচটা t ইন্টিগ্রেশন 0 to t, তাহলে E0 I0 বাইরে এলো, তাহলে sin ওমেগা টি ইনটু sin ওমেগা টি প্লাস মাইনাস থিটা ইনটু dt। ওকে, তাহলে এইভাবে আমরা লিখতে পারি। এবার এই জিনিসটাকে আমাদের একটু ক্যালকুলেট করতে হবে। তো আমি ওপরটা মুছে দিই, এখান থেকে আমরা ক্যালকুলেট করব। সুতরাং P অ্যাভারেজ বা P বার সমান 1/t 0 to t। আচ্ছা, কি করব, এটাকে ভাঙবো, দিয়ে এটা দিয়ে মাল্টিপ্লাই করে দেব। তাহলে প্রথমটা কত আসছে, sin স্কয়ার ওমেগা টি cos থিটা প্লাস মাইনাস sin a প্লাস b ফর্মুলা ভেঙে নিচ্ছি, sin ওমেগা টি
cos omega t sin theta 0 to t ইন্টিগ্রেশন হলো আমাদের dt। তো এখানে একটা আমাদের e0 i0 আছে, ওটা লিখতে ভুলে গেছি। তো আমরা একটা 2 নিয়ে নিচ্ছি, তাহলে e0 i0 বাই 2t। কেন 2 নিলাম? 2 sin স্কয়ার থিটা আছে, তাহলে ইন্টিগ্রেশন আমি ব্র্যাকেট দিলাম, cos থিটাটা কনস্ট্যান্ট, t এর উপর নির্ভর করে না, তাহলে 2 sin স্কয়ার থিটা মানে আমি ভেদ দিকে এই 2 sin স্কয়ার ওমেগা t dt প্লাস 0 to t, আচ্ছা sin থিটাটা বাইরে আসবে, 0 to t 2 কেন লিখলাম, 2 sin omega t cos omega t মানে হচ্ছে sin 2 omega t dt। ওকে, তাহলে এটাকে ভাঙলে এরকম একটা আকার চলে এলো। তাহলে দেখো, সুতরাং e0 বাই i0 2t cos থিটা থাকলো, এটা হচ্ছে 1 মাইনাস cos 2 omega t dt প্লাস sin theta sin 2 omega t dt 0 to t 0 to t। এবার কি জানি, পূর্ণ চক্রায় sin কোসাইন এর ইন্টিগ্রেট করলে 0 হয়, তার মানে এই পার্টটার ইন্টিগ্রেশন 0 হয়ে যাবে, এই পার্টটার ইন্টিগ্রেশন 0 হয়ে যাবে। তার মানে আমাদের থেকে গেল e0 i0 বাই 2 t cos থিটা, আর এখান থেকে একটা আসছে দেখো dt ইন্টিগ্রেট করলে t পাবো * t, তাহলে হলো e0 i0 বাই 2 * cos থিটা, e0 i0 বাই 2 * cos থিটা, তাহলে এটা আমরা লিখতে পারি e0 বাই √2 i0 বাই √2 * cos থিটা, তাহলে e rms I RMS into cos theta, তাহলে P অ্যাভারেজ গড় ক্ষমতা আমাদের চলে এলো ERMS IRMS into cos theta। তাহলে এই হচ্ছে যে কোনো এসি বর্তনীর ক্ষমতা গুণক নির্ণয় করব, cos থিটাকে ক্ষমতা গুণক বলে, তো গড় ক্ষমতা নির্ণয়ের সাধারণ রূপ। এখানে তার মানে গড় ক্ষমতার মানটা cos থিটার উপর নির্ভর করছে, এই জন্য cos থিটাকে বলা হয়, আগের দিন আমরা ইউজ করেছিলাম, cos থিটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণক। তাহলে cos থিটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণক। তাহলে এই দুটো গুণ করলে আমরা পাচ্ছি, ওটাকে আমরা বলতে পারি আরএমএস পাওয়ার। তাহলে আরএমএস পাওয়ার কোনটা, ইআরএমএস ইনটু আইআরএমএস, তাহলে এই হলো ক্যালকুলেশন। সুতরাং আমরা পি অ্যাভারেজ যেটা পেয়ে গেছি সেটা লিখে ফেলি, এবং বিভিন্ন বর্তনীর ক্ষেত্রে আমরা এখানে দেখব কি হয়। সুতরাং এসি বর্তনীর গড় পূর্ণ চক্রে গড় ব্যয়িত ক্ষমতা পি বার বা পি অ্যাভারেজ চলে এলো কত, ইআরএমএস into IRMS into পাওয়ার ফ্যাক্টর মানে cos থিটা। তো ফেজার ডায়াগ্রাম থেকে এইটা হলো থিটা, এইটা হলো জেড, এটা হলো আর, এটা হলো এক্সএল মাইনাস এক্সি।
উল্টোটাও হতে পারতো যদি নিচে করতাম। তাহলে cos থিটাটা আসছে দেখো এই বরাবর সবসময় r থাকে, এই বরাবর হচ্ছে z থাকে। তাহলে cos থিটার একটা সূত্র চলে আসছে r/z। আগের দিন একটা আমরা অঙ্ক করিয়েছিলাম, আজকেও করাবো। তাহলে এই হচ্ছে এসি বর্তনীর ক্ষেত্রে। তাহলে p অ্যাভারেজ চলে এলো, p এই দুটো গুণ করে হচ্ছে p RMS ক্ষমতা ইনটু cos থিটা। তার মানে ক্ষমতা গুণক সমান চলে এলো cos থিটা চলে এলো গড় ক্ষমতা বাই RMS ক্ষমতা। এই দুটোর অনুপাতকে বলা হচ্ছে ক্ষমতা গুণক। ক্ষমতা গুণক মানে কি? এসি বর্তনীর গড় ক্ষমতা এবং RMS ক্ষমতা এই দুটোর অনুপাত করলে আমরা পাবো এসি বর্তনীর ক্ষমতা গুণক। এবার 1 নম্বর, বিশুদ্ধ রোধক বর্তনী, পিওর রেজিস্টিভ সার্কিট। ফার্স্ট ভিডিওতে পড়িয়েছিলাম, ফার্স্ট বা সেকেন্ড, দ্বিতীয়টা। বিশুদ্ধ রোধক বর্তনীর ক্ষেত্রে ভোল্টেজ কারেন্টের দশা পার্থক্য 0 হয়, থিটা 0। তাহলে সেই ক্ষেত্রে cos থিটা হচ্ছে 1, মানে সর্বোচ্চ। ক্ষমতা গুণক সর্বোচ্চ। তাহলে বিশুদ্ধ রোধ বর্তনীর ক্ষেত্রে বা বিশুদ্ধ রোধক হিসেবে কাজ করে যখন এলসিআর অনুনাদ হয়, অনুনাদের সময় হচ্ছে বর্তনীটা হচ্ছে বিশুদ্ধ রোধ বর্তনী বা এলসিআর বর্তনীর যখন অনুনাদ হয়। রেজোন্যান্সের ক্ষেত্রে আমরা ক্ষমতা গুণক হয় 1। তাহলে সেই ক্ষেত্রে পি অ্যাভারেজ সমান কত? ERMS ইনটু I। এটাই হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা, গড় ক্ষমতা সর্বোচ্চ মান ERMS ইনটু IRMS। 2 নম্বর, বিশুদ্ধ ধারক ও বিশুদ্ধ আবেশক বর্তনীর ক্ষেত্রে, বিশুদ্ধ ধারক আর বিশুদ্ধ আবেশক বর্তনীর ক্ষেত্রে থিটা দেখেছি কত? 10 কোণ π/2। যদি বিশুদ্ধ আবেশক হয় তাহলে কারেন্টটা 90 ডিগ্রি কোণে পিছিয়ে থাকে, আর বিশুদ্ধ ধারকের ক্ষেত্রে কারেন্ট 90 ডিগ্রি কোণে এগিয়ে থাকে, মানে cos থিটার মান তাহলে 0। অতএব cos থিটা 0। তার মানে বিশুদ্ধ ধারক বর্তনী বা বিশুদ্ধ আবেশক বর্তনীর ক্ষেত্রে পূর্ণ চক্রে গড় ক্ষমতা 0 হয়, এবং এই বর্তনীগুলোর ক্ষেত্রে যে প্রবাহ ঘটে তাকে বলে ওয়াট বিহীন প্রবাহ। কেন বলছে? কারণ এখানে কোনো ক্ষমতা অপচয় হচ্ছে না। পূর্ণ চক্রে ব্যয়িত ক্ষমতা 0 বিশুদ্ধ ধারক বর্তনী বা বিশুদ্ধ আবেশক বর্তনীর ক্ষেত্রে পূর্ণ চক্রে গড় ক্ষমতা 0 হয়। সেই জন্য এই বর্তনীগুলোর ক্ষেত্রে প্রবাহ মাত্রাকে ওয়াট বিহীন প্রবাহ মাত্রা, এখানে যে প্রবাহ মাত্রা হয় এদের বলে ওয়াট বিহীন প্রবাহ মাত্রা বা ওয়াটলেস কারেন্ট। তড়িৎ প্রবাহ গেলেও এই বর্তনীগুলি মানে বিশুদ্ধ ধারক বা বিশুদ্ধ আবেশক বর্তনীর ক্ষেত্রে ব্যয়িত পূর্ণ চক্রে ব্যয়িত গড় ক্ষমতার মান 0 হয়। তাই এদের প্রবাহ মাত্রাগুলিকে বলা হয় ওয়াট বিহীন প্রবাহ মাত্রা। খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে দেখবে। তো এই সূত্রকে কাজে লাগিয়ে তাহলে cos থিটার দুটো সূত্র R/Z, আর cos থিটা হচ্ছে P অ্যাভারেজ ইকুয়ালস টু গড় ক্ষমতা এবং RMS ক্ষমতার অনুপাত। সেখান থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণক নির্ণয় করতে পারবো। তো অন্যান্য যে বর্তনীগুলি পড়েছি সেগুলোর ক্ষেত্রে দেখি।
যেমন এলআর বর্তনীতে কেমন ছিল, এটা হলো ভিআর, এদিকে হলো ভিএল, এটা হলো ই থিটা। তার মানে ভোল্টেজটা এগিয়ে আছে, কারেন্ট পিছিয়ে আছে। এর ক্ষেত্রে cos থিটার মান তাহলে কত হবে? ক্ষমতা গুণক এলআর বর্তনী, ক্ষমতা গুণক যদি বলে তাহলে আর মানে ভিআর বাই ই। এখান থেকে আমরা যদি বার করি মানে ভিআর মানে আইআর না লিখে এরকম লিখলাম, দ্যাট ইজ এদিকে হচ্ছে ভিএল রুট ওভার ভিএল স্কয়ার প্লাস ভিআর স্কয়ার। এটাকে আবার লেখা যায় আইআর, আই গুলো যদি কেটে যায় তাহলে আর বাই রুট ওভার এক্সএল স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এটা হচ্ছে এলআর বর্তনীর ক্ষেত্রে ক্ষমতা গুণক নির্ণয়। এটাকে আমরা আরো ভেঙে লিখলে আর বাই দিস ইজ 2 পাই এল, তাহলে 4 পাই স্কয়ার, এফ টা কম্পাউন্ড যদি ধরি 2 পাই স্কয়ার এফ স্কয়ার এল স্কয়ার প্লাস আর স্কয়ার। তো এলআর বর্তনীর ক্ষমতা গুণক নির্ণয় আমরা এইভাবে এই সূত্র কাজে লাগিয়ে করতে পারি। সিআর বর্তনীর ক্ষেত্রে কি হয়? এইদিকে হচ্ছে ভিআর, এদিকে ভিসি, এটা হলো ই। তাহলে ভোল্টেজটা পিছিয়ে আছে কারেন্টের তুলনায় বা কারেন্ট এগিয়ে আছে ভোল্টেজের তুলনায়। তাহলে এর ক্ষেত্রে ক্ষমতা গুণক তাহলে কত হবে? cos থিটা সমান r বাই z। z মানে হচ্ছে তার মানে আমি এখানে এরকম ভাবে না লিখে একবারে লিখে দিলাম x স্কয়ার প্লাস r স্কয়ার। কারণ এখানে এটা হচ্ছে vr স্কয়ার বাই vc স্কয়ার প্লাস vr স্কয়ার। এটাকে আমরা যদি ভেঙে লিখি this is 1 by omega c, তাহলে root over r স্কয়ার প্লাস 1 by omega মানে 2 pi f মানে 4 pi স্কয়ার f স্কয়ার c স্কয়ার। তাহলে এটা হচ্ছে সিআর বর্তনী, এটা এলআর বর্তনীর ক্ষেত্রে ক্ষমতা গুণক নির্ণয়, এটা সিআর বর্তনীর ক্ষেত্রে ক্ষমতা গুণক আমরা কিভাবে নির্ণয় করব তার সূত্রগুলো একটু বলে দিলাম। আর এলসিআর এর ক্ষেত্রে এই যদি এলসিআর বর্তনী হতো এলসিআর বর্তনীর ক্ষেত্রে এলসিআর সিরিজ সার্কিটে cos থিটা সমান হবে r বাই z, তাহলে রুট ওভার r স্কয়ার প্লাস xl ডিফারেন্স xc। কারণ কোনটা বড় জানি না, দেখতেই পাচ্ছি এখান থেকে আমরা যদি বলি অনুনাদ যখন হয়, অনুনাদের সময় অনুনাদের শর্ত পড়ছিলাম কি xl সমান xc, তার মানে এই টার্মটা 0 হয়ে যাবে। তাই সেই ক্ষেত্রে অনুনাদের সময় ক্ষমতা গুণক হবে r স্কয়ার বাই রুট ওভার r স্কয়ার প্লাস 0, এই দুটো সমান, দ্যাট ইজ 1। সেই জন্য অনুনাদের ক্ষেত্রে এলসিআর বর্তনী বিশুদ্ধ রোধ বর্তনীর মতো আচরণ করে, কারণ এর ক্ষেত্রে ক্ষমতা গুণকের মান 1 হয়ে যায়। তো এটাই হচ্ছে আমাদের যাবতীয় আলোচনার বিষয়। তো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটাকে বলা হচ্ছে cos থিটা হলো পাওয়ার ফ্যাক্টর। বিশুদ্ধ রোধ বর্তনীর ক্ষেত্রে এর মান সর্বোচ্চ হয় এবং বিশুদ্ধ ধারক এবং বিশুদ্ধ আবেশকের ক্ষেত্রে এর মানটা আমাদের 0 হয়ে যায়। এই জন্য এই ক্ষেত্রে যে প্রবাহ মাত্রাগুলো ঘটে তাদের আমরা বলি হচ্ছে ওয়াট বিহীন প্রবাহ। ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়াও এলসিআর বর্তনীর ক্ষেত্রে যদি আমরা গড় ক্ষমতা নির্ণয় করি, তো আমরা এভারেজ পাওয়ারের যে সূত্রটা পেয়েছিলাম এলসিআর বর্তনীর ক্ষেত্রেই চলছে। পি এভারেজ এলসিআর বর্তনীর ক্ষেত্রে গড় ক্ষমতা, এর ক্ষেত্রে গড় ক্ষমতা যেটা
পি অ্যাভারেজ মানে পি বার সমান পেলাম ইআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু cos θ, that is r by z. This is r by z. তো এটাকে যদি আমরা লিখি ইআরএমএস আইআরএমএস মানে কত, ইআরএমএস বাই জেড ইন্টু আর বাই জেড। ওকে, তাহলে ইআরএমএস বাই জেড হোল স্কয়ার ইন্টু আর। তাহলে গড় ক্ষমতার মান, তাহলে এটাকে আমরা বলতে পারি আইআরএমএস স্কয়ার বাই আর, এই ফর্মেও বলা যেতে পারে। আমরা আইআরএমএস টাকে যদি এই ফর্মে লিখি তাহলে এটাকে লিখতেই পারি, এটা মানে আইআরএমএস, দ্যাট ইজ আই আরএমএস স্কয়ার ইনটু আর। ওকে, এটা হচ্ছে এসি বর্তনীর ক্ষেত্রে, এসি এলসিআর সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমাদের গড় ক্ষমতার মান। এটা বিভিন্ন ফর্মেই লেখা যেতে পারে, তো যাই হোক এটা একটা সূত্র আমরা পেলাম। ওকে, ঠিক আছে। তার মানে কোন ক্ষেত্রে আমাদের প্রবাহ মাত্রা শূন্য হয় এবং কোন ক্ষেত্রে সর্বোচ্চ হয় সেটা আমরা দেখলাম। এবং এখান থেকে আমরা বলতে পারি বিশুদ্ধ ধারক এবং বিশুদ্ধ রোধক বর্তনীর ক্ষেত্রে গড় ক্ষমতা শূন্য, এবং তার ক্ষেত্রে যে ব্যয়িত ক্ষমতা শূন্য হওয়ার জন্য, তার মানে প্রবাহ মাত্রা গেলেও ধারক বা আবেশক কুণ্ডলীর ক্ষেত্রে কোনো ক্ষমতা অপচয় হয় না, তো তাই এদের নাম ওয়াট বিহীন প্রবাহ। তো একটা উদাহরণ দেখা যাক, বলছে একটা এলসিআর বর্তনীর সরবরাহ কেন্দ্র থেকে 10 কিলোভোল্ট ভোল্টেজে 10 কিলোওয়াট ক্ষমতা সরবরাহ করতে হবে। প্রবলেম দেখি, ছোট্ট একটা প্রবলেম। বলছে সরবরাহ কেন্দ্র থেকে সরবরাহ কেন্দ্র থেকে 10 কিলোভোল্ট ভোল্টেজে 10 কিলোভোল্ট ভোল্টেজে 10 কিলোওয়াট ক্ষমতা, 10 কিলোওয়াট ক্ষমতা, সরি 10 কিলোওয়াট না, 1000 কিলোওয়াট, 1000 কিলোওয়াট ক্ষমতা সরবরাহ করতে হবে। যদি বর্তনীর ক্ষেত্রে এলসিআর বর্তনী, যদি বর্তনীর ক্ষেত্রে, বর্তনী হলো এলসিআর বর্তনী, থিটা 60 ডিগ্রি হয়, থিটা 60 ডিগ্রি হয়, তবে বর্তনীর প্রবাহ মাত্রা খুব সহজ, পারবে করতে। তবে বর্তনীর প্রবাহ মাত্রা, তো আর এই ক্ষেত্রে এগুলো সব আরএমএস ভ্যালু, তাহলে আই আরএমএস মানে কি, পি আরএমএস বাই ই আরএমএস ইনটু cos θ। তাহলে পাওয়ার দিয়েছে কত, 10 টু দি পাওয়ার 1000 ইনটু 1000, কিলোওয়াটটাকে ওয়াটে করলাম, এটা দিয়েছে 10000 ইনটু cos θ হচ্ছে cos 60 মানে হাফ। তাহলে এটা কেটে গেলে একটা 100 মানে 200 অ্যাম্পিয়ার। তাহলে 200 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা চলছে এই ক্ষেত্রে। তাহলে বর্তনীর যদি, এবার বলছি যে থিটাটা কমে, যদি থিটা কমে 30 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে কত হবে, তাহলে
সেক্ষেত্রে IRMS হচ্ছে 1000 গুণ 1000 ডিভাইডেড বাই এটা হলো 10000 ইনটু cos 30 মানে √3/2 √3/2। তো এটা হিসাব করে আমাদের আসছে 1000 কেটে গেল মানে 100 বাই মানে 200 বাই √3 200 বাই √3 আমাদের 115.4। তাহলে দেখো 115.5 4 7 এসছে, তাহলে 5। তার মানে থিটার মান কমিয়ে আমরা যদি থিটার মান কমিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমরা কম তড়িৎ প্রবাহের সাহায্যে বেশি পরিমাণ ক্ষমতা সরবরাহ করতে পারছি। ঠিক আছে, সেই জন্য থিটার মানটা সবসময় ছোট রাখা হয়। তো আই এর দুটো উপাংশ আমরা যদি ভাবি, একটা হলো আই কস থিটা, আই সাইন থিটা। তো আই কস থিটা মানে থিটা যত ছোট হবে আই কস থিটাটা বড় হবে, আর থিটা যত ছোট হবে আই সাইন থিটাটা ছোট হবে। তো আমরা উদ্দেশ্য হচ্ছে আই সাইন থিটার মানটা যেন মিনিমাম থাকে। এর জন্য ক্ষমতা কিন্তু আমরা পাই আই কস থিটা রয়েছে, কারণ ই আই কস থিটা। ই আই সাইন থিটার জন্য কিন্তু পি আকারে যদি করতাম সেটা 0 হতো, করে দেখতে পারো। মানে এটা ই আই সাইন থিটা ধরে। তো এই জন্য আই এর এই উপাংশটাকে কিন্তু বলা হয় ওয়াট বিহীন প্রবাহ। এটা একটা ওয়াট বিহীন প্রবাহের একটা ডেফিনেশন বা ম্যাথমেটিক্যাল ফর্ম। আই কস থিটা আই সাইন থিটা যেটা, তার জন্য কিন্তু গড় ক্ষমতা 0, ক্ষমতা গুণক cos থিটা, sin থিটা নয়। তো i sin থিটা যে উপাংশটা সেটার জন্য কিন্তু গড় ক্ষমতা 0 হয়, কোনো ক্ষমতাই অপচয় হচ্ছে না। কিন্তু cos এর জন্য হচ্ছে RMS I RMS cos থিটা। তো আমরা এখানে থিটাটা কমিয়ে যতটা ছোট করা হবে ততই ভালো। কম প্রবাহ মাত্রা দিয়ে বেশি পরিমাণ, তার মানে দেখো এটার ক্ষেত্রে 200 অ্যাম্পিয়ার লাগছে, এর ক্ষেত্রে 115 তেই এই এত কিলোওয়াট সরবরাহ করা হয়ে যাচ্ছে। তাহলে আমরা নিশ্চয়ই কম প্রবাহ দিয়ে যেটা হবে সেটা করব। বেশি প্রবাহ মাত্রা ঘটিয়ে কি লাভ? কম ঘটিয়ে যদি বেশি ক্ষমতা সরবরাহ করতে পারি তাহলে সেটাই করব। সেই জন্য এলসিআর বর্তনী বা যে কোনো বর্তনীর ক্ষেত্রে ক্ষমতা গুণককে একটু ছোট রাখার চেষ্টা করা হয়, কম ক্ষমতা গুণক যাতে হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। এরপর আমরা ছায়া প্রকাশনী থেকে সেট 2 থেকে দু একটা অঙ্ক একটু দেখে নিই। এই সূত্রগুলো যেগুলো শিখলাম, যে অঙ্ক দেখে নিয়ে আমরা পরবর্তী আলোচনায় যাব। আমি আগের দিন মোস্ট প্রবাবলি সেট 2 এর 7 করিয়েছিলাম, আর মনে হয় কোন একটা করিয়েছিলাম 6 7। তো 8 নম্বর প্রবলেম, ছায়া প্রকাশনী, সেট 2, প্রবলেম নাম্বার 8। আট নম্বর প্রবলেমটা যদি আমরা দেখি, একটি সাইন ধর্মী ভোল্টেজ দিয়েছে যে V = 200 সাইন 314t ভোল্ট। এটা একটা সোর্স ভোল্টেজ দিয়ে দিয়েছে E = E0 sin ωt। 10 ওহম একটি রোধকের সঙ্গে যুক্ত করা হলো। রোধক দিয়ে দিয়েছে 10 ওহম। ওকে, উৎসের কম্পাঙ্ক, ভোল্টেজের আরএমএস মান, প্রবাহ মাত্রার আরএমএস মান। তাহলে কি কি পাচ্ছি? E0 টা হচ্ছে 200 ভোল্ট, ওমেগা হচ্ছে 314 র‍্যাড পার সেকেন্ড। তাহলে কম্পাঙ্ক হবে ওমেগা বাই 2 পাই, মানে 314 বাই 2 ইনটু 3.14 মানে 50 হার্টজ কম্পাঙ্ক পেলাম। আচ্ছা, আর কি দিয়েছে এখানে? কোনো ধারক আবেশকের কথা বলেছে? কিছুই বলেনি। ভোল্টেজের আরএমএস মান কত?
অর্থাৎ ERMS E0 বাই √2, তাহলে 200 বাই √2 মানে 100 মানে 141 1.414 হয় এত ভোল্ট। এটা হলো ERMS। IRMS বলেছে, IRMS মানে কত? ERMS বাই Z, এটা বিশুদ্ধ রোধক, তাহলে 141.4 বাই Z এর মানটা কত? একটাই জিনিস আছে, তাহলে 14.14 অ্যাম্পিয়ার। প্রত্যেকটা ভ্যালু বার করে নিচ্ছি। আর কি বলেছে? ওয়াট এককে অপচয় ক্ষমতা, সবসময় গড় ক্ষমতা বার করব। ERMS ইনটু IRMS ইনটু cos θ। যেহেতু বিশুদ্ধ রোধক বর্তনী, তাহলে cos θ টা 1, তাহলে ERMS IRMS মানে হচ্ছে 141.4 ইনটু 14.14 ওয়াট। ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার করলে ওয়াট বেরোয়, তাহলে 141.4 ইনটু 14.14, এটা হলো ওই প্রায় 2000 মতন। 1999.3 1999.396 মানে 3 থেকে 4 লিখে দেওয়া আছে। এটা আমরা অ্যাপ্রক্সিমেট করলে 2000 লিখতেই পারি। লাস্ট টার্ম অনুসারে আমরা 2000 এখানে দেওয়া আছে ওয়াট। তাহলে 8 এর অঙ্কটা আমরা করে ফেলব। এরপর আমরা দেখব 9 নম্বর অঙ্কটা, প্রবলেম নাম্বার 9। নম্বর প্রবলেম বলেছে L 100 LCR তিনটেই আছে, বর্তনীটা আঁকি। L C AC সোর্স, L দিয়েছে 100 মিলি হেনরি, C দিয়েছে কত দেখলাম? C দিয়ে দিয়েছে 5 মাইক্রো, আর ওটা 100 5 মাইক্রোফ্যারাড, আর দিয়েছে 100 ওহম। আর সোর্স দিয়েছে 150√2 ভোল্ট, কমা কম্পাঙ্ক দিয়েছে, ফ্রিকোয়েন্সি দিয়েছে 500/π। 500/π তো দেখলাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। সম্পূর্ণ অঙ্কে যা যা তথ্য দেওয়া ছিল, রাইট। 500/π। তাহলে বর্তনী প্রতিরোধ নির্ণয় করো এবং প্রত্যেক ক্ষেত্রে গড় ক্ষমতাগুলো নির্ণয় করতে হবে। তাহলে প্রতিরোধে বার করি। সুতরাং বর্তনীর প্রতিরোধ মানে Z বার করতে হবে, ইম্পিডেন্স। Z কি সূত্র? R² প্লাস XL ডিফারেন্স XC হোল স্কয়ার। তাহলে ওমেগাটা বার করে নি। আমাদের R কত দেওয়া আছে, ঠিক আছে। XL কত? 2πfL, মানগুলো বসিয়ে দেবো। 2πf, 2πf হলো 500/π। L কত দিয়েছে? 100, মানে 100 ইনটু 10⁻³ ওকে। তাহলে আমাদের পাই কেটে গেল, তাহলে 1000, তাহলে 100 আসছে হিসাব মতন। পাই কেটে গেল, 1000 মাইনাস 1000, তাহলে 100। XC কত বেরোচ্ছে? 1/2πfc। 1/2πfc মানগুলো C দিয়েছে 5 মাইক্রোফ্যারাড, তাহলে 1/2π 500/π f 2πf হলো C কত? 5 মাইক্রোফ্যারাড, মানে 10⁻⁶।
তাহলে পাই কেটে গেল, 1000 আসছে মোটামুটি ভাবে, 1000 মাইনাস, তাহলে এটা আসছে xc টা আসছে 1000, তাহলে xc টা বড়, তাহলে xc মাইনাস xl করতে হতো। যাই হোক, তাহলে এটা আমাদের চলে আর কত 100, তাহলে 100 স্কয়ার প্লাস 1000 মাইনাস 100 হোল স্কয়ার। হিসাব করে দেখি, জানি না ক্যালকুলেশন কি করেছি, তোমরাও একটু দেখবে, ক্যালকুলেশনটা ভুল ভালো হয়ে যেতেই পারে। 100 স্কয়ার প্লাস 900, ঠিক করেছি কিনা জানি না, মনে হচ্ছে ভুল করেছি কিছু। 2 পাই fc, 5 দুগুণে 10, ও 5000 আসছে, তো 5 দুগুণে 10, আমি এটা ভুল করেছি, এটা ঠিক করলাম। হ্যাঁ, 5 দুগুণে 5000, এটা বাই, আমরা যদি এটা ভাবি তাহলে বাই 5 মানে 200, তাহলে 100 স্কয়ার যোগ 100 স্কয়ার 100√2 মানে 141.4। ওকে, 100,000 by 5, that is 200, this is 100 আর also 100। ওকে, এরপর আমাদের ক্ষমতাগুলো নির্ণয় করতে হবে। তো ধারক আর আবেশকের ক্ষেত্রে তো আমাদের 0 হয়, তো প্রথমে বার করি থিটা কত, tan থিটা সমান হচ্ছে, বা cos থিটাটা বার করে নিই, cos থিটা হচ্ছে r/z, তাহলে গড় ক্ষমতা কত বর্তনীর, ERMS IRMS ইনটু cos থিটা। এখানে দেখো XL আর XC সমান নয়, তার মানে বিশুদ্ধ রোধকের মতো কাজ করছে না। তাহলে বর্তনীর ক্ষমতা, তাহলে ERMS কত, ERMS হচ্ছে দিয়েছে 150√2, RMS মান দেওয়া থাকবে, IRMS কত 150√2 বাই রোধটা কত বেরোলো জানো, বর্তনীর ইম্পিডেন্সটা কত বেরোলো বাই Z 141 না কত একটা বেরোলো, ইম্পিডেন্সটা কত বেরোলো আমাদের 141.4, 141.4 ইনটু cos থিটা কত r/z মানে 100 বাই z মানে 141.4। এটা আমরা হিসাব করি, 150 স্কয়ার ইনটু 2 ইনটু 100, যেটা হলো ডিভাইডেড বাই 141.4 তার স্কয়ার, 225.04, 225.04। তার মানে এখানে আমাদের সেকেন্ড পার্ট দিয়েছিল বর্তনীর প্রতিরোধ নির্ণয় করো, এছাড়াও রোধক, ধারক, আবেশকের মধ্যে গড় ক্ষমতা। ধারক আবেশকের ক্ষেত্রে তো গড় ক্ষমতা, এটা রোধকের ক্ষেত্রে গড় ক্ষমতা, রোধকে গড় ক্ষমতা বেরোলো, আর ধারক আর আবেশকের ক্ষেত্রে, ধারক ও আবেশকের ক্ষেত্রে ওদের তো ওয়াটবিহীন প্রবাহ, তাহলে পি এভারেজ প্রত্যেকের ক্ষেত্রে 0। ধারক এবং আবেশকের ক্ষেত্রে গড় ক্ষমতার মানটা চলে এলো 0, কারণ ওদের ক্ষেত্রে ওয়াটবিহীন প্রবাহ, কারণ ভোল্টেজ আর কারেন্টের মধ্যে আমাদের দশা পার্থক্য হচ্ছে। কারণ জিনিসটা কেমন আসছে, এখানে কোনটা বড় এসছে আমাদের, XC, মানে ছবিটা যদি ভাবি তাহলে এদিকে হচ্ছে VC, এদিকে VL, এদিকে VR, এটা থিটা। যেহেতু XC টা বড়, XC টা 200 আসছে তাই এটা বড়, তাহলে রেজাল্ট্যান্টটা এদিকে থাকবে, তাহলে এটা হলো E, এটা হলো I, তাহলে EI মধ্যবর্তী কোণ, মানে রেজিস্ট্যান্সটা যেদিকে হয়, আর যেদিকে VR টা যেদিকে সেই বরাবর তো I আছে, তাহলে এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে হলো ERMS IRMS cos থিটা, আর বাকিগুলোর ক্ষেত্রে I আর VL 90 ডিগ্রি, I আর এখানে হচ্ছে 0 ডিগ্রি, ওটাও 90, ওর ক্ষেত্রে 90, তাই ও দুটোর ক্ষেত্রে cos 90 টা 0 হয়ে যাচ্ছে,
আমাদের cos 90 ডিগ্রি। তার জন্য ধারক এবং আবেশকের ক্ষেত্রে ওয়াট বিহীন প্রবাহ আমরা হিসাব করছি, তার জন্য গড় ক্ষমতা 0 হয়ে গেল। ভালো অঙ্ক ছিল 9 অঙ্কটা। এরপর আমরা পরেরটা দেখবো 10এরটা। প্রবলেম নাম্বার 10। 220 ভোল্ট 50 হার্জ একটি উৎসের সঙ্গে 500 ওয়াট ক্ষমতা সরবরাহ করছে। বর্তনীতে 500 ওয়াট ক্ষমতা সরবরাহ করে 200 ভোল্ট 50 হার্জ। এটা বর্তনী 200 ভোল্ট 220 ভোল্ট 50 হার্জ। সোর্স ক্ষমতা দিয়ে দিয়েছে 550 ওয়াট। ওকে, ক্ষমতা সরবরাহ করছে, যার ক্ষমতা গুণক 0.8, cos থিটা দিয়েছে 0.8। তাহলে এখান থেকে আমরা IRMS টা ক্যালকুলেট করে ফেলতে পারি, বা Z গুলো ক্যালকুলেট করতে পারি, সবই ক্যালকুলেট করতে পারি, কোনো সমস্যা নেই। এটা বর্তনী আছে, কোন একটা বর্তনী, LCR বর্তনী যদি হয় তাই LCR একটা বর্তনী আছে, ধরে নিলাম LCR বর্তনী আছে। আচ্ছা, ভোল্টেজের সাপেক্ষে প্রবাহ মাত্রা পিছিয়ে আছে। ভোল্টেজের সাপেক্ষে প্রবাহ পিছিয়ে, তার মানে ভোল্টেজ এগিয়ে। তাহলে ভোল্টেজ, এটা কারেন্ট, ভোল্টেজের সাপেক্ষে, তাহলে ভোল্টেজ, তার মানে দেখো এটা কি সার্কিট আছে আপাতত। এখানে কোন ক্ষেত্রে ভোল্টেজ এগিয়ে থাকে, কারেন্ট পিছিয়ে থাকে? LR বর্তনীর ক্ষেত্রে, LR, মানে এটা এখন নেই, এখানে ধারকটা নেই। ওকে, ভোল্টেজের সাপেক্ষে কারেন্ট পিছিয়ে আছে, তাহলে এরকম ছবিটা। কারণ এখানে হচ্ছে, এদিকে আছে হচ্ছে VL, এদিকে VR, এদিকে I আছে, এদিকে Z আছে, এদিকে XL আছে, এদিকে R আছে। মানে VL আর XL একদিকে, কারণ ডিরেকশনটা IXL, এটা হলো IXL, এটা হলো IR, E সমান হচ্ছে IZ। এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। কারণ এটা বলে দিয়েছে LR সার্কিট। এখানে প্রথম যেটা দিয়েছি সেটা LR সার্কিট, যার ক্ষমতা গুণক দেওয়া আছে গড় ক্ষমতা। তো গড় ক্ষমতা সমান ERMS IRMS ইনটু cos থিটা। ওকে, এই হলো আমাদের ব্যাপার। দেখাও যে বর্তনীকে ক্ষমতা গুণক একক মানে মানতে এত ধারক যুক্ত করতে হবে। তাহলে ক্ষমতা গুণককে একক করতে হলে, cos থিটা 1 করতে হলে, cos থিটা কত এখন আছে? cos থিটা আছে r বাই √r স্কয়ার প্লাস xl স্কয়ার আছে। এটার মান বলেছে 0.8। এটাকে যদি 1 করতে হয় তাহলে একটা ধারক যুক্ত হবে। করতে হলে কত মানে 1/42 পাই 10 টু দি পাওয়ার -2। তাহলে 1/42 পাই 42 পাই ইনটু 10 টু দি পাওয়ার -2 ফ্যারাড ধারক যোগ করতে হবে। তাহলে C এর মানটা বার করতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের যা যা দিয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের তথ্য দেওয়া আছে। এখান থেকে C এর মানটা ক্যালকুলেট করতে হবে। C সমান এটা আসবে। তাহলে C যুক্ত করলে সেই ক্ষেত্রে cos থিটা কত হবে? cos থিটা হচ্ছে r বাই z, মানে √r স্কয়ার প্লাস xl ডিফারেন্স xc। cos থিটা 1 মানে r বাই z। তাহলে r এটা যদি 1 হয় তাহলে r z। একক করা মানে অনুনাদ ঘটাতে গেলে, কারণ LR সার্কিটে কিন্তু অনুনাদ হবে না। অনুনাদ করতে গেলে C এবং N দুটোই থাকতে হবে।
সিআর সার্কিটেও হবে না, এলআর সার্কিটেও হবে না। এলসি সার্কিটে হতে পারে, রেজোনেন্স হতে পারে, কিন্তু কখনোই আমরা এলআর বা সিআরে হতে পারে না, কারণ সেখানে দশা পার্থক্য কখনো 180 ডিগ্রি আসবে না। এলআরেও হবে না, সিআরেও হবে না, এলসিতে বিপরীত দশায় থাকে, তাই 180 ডিগ্রি। এই হচ্ছে আমাদের প্রবলেম দেওয়া আছে। তো দেখো তাহলে আর ইকুয়াল টু জেড, তো প্রথম যেটা দেওয়া আছে ইআরএমএস দেওয়া আছে, এটা cos থিটা দেওয়া আছে 0.8, তাহলে পিআরএমএস 550, পি অ্যাভারেজ সরি, তাহলে আইআরএমএস আসছে, তাহলে এটাকে আমি যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে পি অ্যাভারেজ আসছে ইআরএমএস, এটা আই বাই জেড, তাহলে এটা স্কয়ার বাই জেড ইনটু cos থিটা, তাহলে জেড চলে এলো কত, এখান থেকে আমরা যদি জেডটা ক্যালকুলেট করি, জেড এর মানটা তাহলে আসছে পি এর হলো 550 ডিভাইডেড বাই, না 550 ডিভাইডেড বাই না, 220 স্কয়ার ইনটু 0.8 ডিভাইডেড বাই 550, জেড এর মানটা আসছে 70.4। খুব ভালো অঙ্ক করে, তাহলে জেড পেলাম। জেড যদি পেয়ে যাই তাহলে তাহলে cos থিটা সমান ওটা, তাহলে অতএব cos থিটা কত, r বাই z 0.8, মানে r বাই, তাহলে r এর মানটা কত চলে এলো 70.4 ইনটু 0.8, এটা ইনটু 0.8 56.3, তাহলে 56.3। এখন z মানে রুট ওভার এক্সেলটা বার করব, এক্সেল স্কয়ার যোগ r স্কয়ার, তাহলে এক্সেলটা আসছে রুট ওভার z স্কয়ার মাইনাস r স্কয়ার, z স্কয়ার মানে 70.4 স্কয়ার মাইনাস 56.3 স্কয়ার, রুট অ্যানসার 42.3 এক্সেলের মানটা আসছে। এবার cos থিটা 1 মানে অনুনাদের ক্ষেত্রে কি হয়, এক্সএল আর এক্সি সমান হয়, তো অনুনাদের ক্ষেত্রে cos থিটা 1 হবে যখন এক্সএল আর এক্সি সমান হবে। cos থিটা একক মান মানে বোঝাচ্ছে অনুনাদের ক্ষেত্রে r বাই z, ফার্স্ট পার্ট। তো cos থিটা 1 করতে হলে cos থিটা 1 হবে যখন এলসিআর বর্তনীর অনুনাদ হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি অনুনাদ যখন হয়, তার মানে এক্সএল সমান এক্সি, তাহলে 1 বাই 2 পাই এফসি, তাহলে সি চলে এলো 1 বাই 2 পাই এফ ইনটু এক্সএল, সি চলে এলো 1 বাই 2 পাই এফ ইনটু এক্সএল। তাহলে এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে মানটা যদি আমরা বসিয়ে দিই সমান 1 বাই 2 পাই এফ দিয়েছে 50 আর এটা দিয়েছে 42.3, তাহলে এটা আছে 1 বাই প্রায় আসছে দেখো 42.3 কে যদি 42 ধরি তাহলে 42 পাই ইনটু 100, 100 মানে 10 টু দি পাওয়ার -2 ফ্যারাড, তাহলে সি এর মান চলে এলো 1 বাই 42 পাই, মানে 42.3 পাই আসছে, ওটাকে আমরা অ্যাপ্রক্সিমেট লিখলাম উত্তর মেলানোর জন্য। তাহলে সি এর মানটা এটা হলে বর্তনীতে অনুনাদে সি যুক্ত করলে এই মানে বর্তনীতে অনুনাদ ঘটবে এবং ক্ষমতা গুণকের মান 1 হয়ে যাবে। খুব একটা ভালো প্রবলেম আমাদের 10 নম্বর প্রবলেমটা। এরপর আমাদের যে টপিকটা আমাদের করতে হবে, বাকি অঙ্কগুলো তোমরা করবে, আমি কয়েকটা অঙ্ক ছায়া প্রকাশনে দেখিয়ে দিলাম, তোমরা এই টাইপের প্রবলেমগুলো করার চেষ্টা করবে, বুঝিয়ে দিলাম, আশা করি বাকি অঙ্কগুলো নিজেরাই করে ফেলতে পারবে। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রান্সফরমার। দেখা যাচ্ছে ঠিকঠাক? ট্রান্সফরমার বা বাংলায় বলে হচ্ছে রূপান্তরক।
কোন নীতিতে কাজ করে? মিউচুয়াল ইন্ডাকশন। পারস্পরিক আবেশের নীতিতে ট্রান্সফরমার কাজ করে। ট্রান্সফরমারের দুটো বর্তনী থাকে বা দুটো কয়েল থাকে, এটা বলে প্রাইমারি কয়েল, প্রাথমিক কুণ্ডলী। দুটো দাগ দিতে হবে, বলে কোর বা মজ্জা। দাগ দুটো না দিলে ট্রান্সফরমার চিহ্নিত হবে না। এইখানে থাকবে সেকেন্ডারি কয়েল। পাক সংখ্যা এক হতেও পারে, নাও হতে পারে, সাধারণত হয় না। এটা হচ্ছে গৌণ কুণ্ডলী। মানে আমরা প্রাইমারি কুণ্ডলীতে ফ্লাক্সের চেঞ্জ করব, আই চেঞ্জ করব, তার জন্য সেকেন্ডারি কয়েলে ফ্লাক্স চেঞ্জ হবে। দিস ইজ পি কয়েল, দিস ইজ এস কয়েল, সেকেন্ডারি কয়েল। তো আমরা এখানে ধরে নিচ্ছি, এখানে লিখি পি কয়েল, এস কয়েল। ওকে, এখানে ধরে নিচ্ছি পোটেনশিয়াল ডিফারেন্স ভি ইনপুট, এখানে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি আউটপুট। মানে এই দুটো মাথার মধ্যে যে বিভব পার্থক্য আমরা প্রয়োগ করব সেটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, এটা হলো আউটপুট ভোল্টেজ। এসি ইনপুট, এসি ইনপুট, যেটা হচ্ছে এসি আউটপুট। মনে রাখতে হবে ট্রান্সফরমার শুধুমাত্র এসি তে কাজ করে, ইন্ডাকশন ঘটে। কারেন্ট, বর্তনীর প্রবাহ মাত্রা আইপি, আই সেকেন্ডারি, বা এটাকে ভিপিও লেখা হয়, ভি প্রাইমারি। এটাকে বলা হবে আই সেকেন্ডারি, বা এটাকে বলা হবে ভি সেকেন্ডারি। ইনপুট পাওয়ার পি ইনপুট, পি ইন মানে হচ্ছে ভিপি আইপি। আর আউটপুট পাওয়ার হচ্ছে পি আউটপুট, এর পাওয়ার হচ্ছে ভিএস আইএস। আর এই বর্তনীর পাক সংখ্যা হচ্ছে এনপি, এখানে পাক আছে এনপি খানা, এখানে পাক আছে এনএস খানা। ওকে, এই হচ্ছে আমাদের ট্রান্সফরমারের মধ্যে যেগুলো আমরা পড়তে হবে সেই জায়গাটা আমরা দেখে নিলাম। ওকে, তো ফ্লাক্স তো এর সমানুপাতিক, তাহলে প্রাইমারির যে ফ্লাক্স এর বললাম 5 প্রাইমারি, এর ফ্লাক্সটা হলো 5 সেকেন্ডারি। তাহলে আমরা লিখতে পারি 5 প্রাইমারি বাই 5 সেকেন্ডারি। প্রথম কুণ্ডলী চৌম্বক প্রবাহ 5p, সেকেন্ডারি কুণ্ডলী ফ্লাক্স রিলেটেড লিংক ফ্লাক্স হলো 5s। তাহলে এটা পাক সংখ্যা সমানুপাতিক, তাহলে এটা হচ্ছে ns বাই n। যত বেশি পাক থাকবে বেশি পরিমাণ বলরেখা ছেদ করবে, তার মানে 5pnp সমান 5s ns। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে d5 pdt into np সমান d 5s dt ns। তো এখন অ্যাকর্ডিং টু লেন্স ল, E proportional to d5 dt, তার মানে d5 p dt কে আমরা লিখতে পারি vp ইনপুট ভোল্টেজ into np সমান vs into ns। ওকে, তাহলে আমাদের এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি প্রাইমারির সরি লিখতে একটু ভুল করেছি, তাই কেমন দেখতে লাগে এটাতে সমানুপাতিক প্রাইমারি সেকেন্ডারি। খেয়ালে খেয়ালে লিখেছি, একটু আমি তোমরা দেখো, মানে হচ্ছে ফ্লাক্স প্রপোর্শনাল টু n। আমি এটাই বলেছি প্রথমে, কিন্তু লেখার সময় ভুল লিখে ফেলেছি, তার জন্য প্রমাণ উল্টোপাল্টা চলে আসছে।
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে আশা করি, গুড। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, তাহলে ভিপি বাই ভিএস, অতএব ভিপি বাই ভিএস প্রাইমারি ভোল্টেজ বাই সেকেন্ডারি ভোল্টেজ ইকুয়ালস টু এনপি বাই এনএস। এই যে সূত্রটা আমরা পেলাম, একটা মাইনাস দেওয়া উচিত, মাইনাস দিতেও পারো, মাইনাস দিলে কিছু এসে যায় না, মাইনাস করে দিলাম দুটো একটা করে, তাহলে ওটা বলতে এখান থেকে বুঝতে পারছি প্রাইমারি ভোল্টেজ আর সেকেন্ডারি ভোল্টেজ রেশিও হবে এই দুটোর পাক সংখ্যার সাথে সমান। তার মানে যদি সেকেন্ডারির ভোল্টেজটা মুছে দিলাম, তাহলে সেকেন্ডারির ভোল্টেজ আমাদের তাহলে ভিপি বাই ভিএস যদি গ্রেটার দ্যান 1 হয়, তার মানে প্রাইমারি ভোল্টেজ গ্রেটার দ্যান সেকেন্ডারি ভোল্টেজ, মানে ইনপুটটা বেশি আউটপুট কম, স্টেপ ডাউন বা অবরোহী ট্রান্সফরমার। অবরোহী স্টেপ ডাউন মানে আউটপুট ভোল্টেজটা কমে যাচ্ছে, ভিপি গ্রেটার দ্যান ভিএস। তাহলে সেটা কখন সম্ভব, যদি এনপি গ্রেটার দ্যান এনএস হয়। তাহলে প্রাইমারির পাক সংখ্যা বেশি, সেকেন্ডারি যদি কম হয়, সেই ক্ষেত্রে ইনপুট ভোল্টেজ বেশি হবে, আউটপুট ভোল্টেজ কম। 2 নম্বর, ভিপি বাই ভিএস যদি লেস দেন 1 হয়, তাহলে আমরা লিখতে পারি ভিপিটা ছোট, ভিএস বড়, মানে ভিপি লেস দেন ভিএস। মানে এটা হচ্ছে আরোহী, মানে ভোল্টেজটা বাড়ছে, স্টেপ আপ ট্রান্সফরমার বা আরোহী ট্রান্সফরমার। তার সেটা কখন সম্ভব, যদি এনপি লেস দেন এনএস হয়। যদি এর পাক সংখ্যাটা কম, এর পাক সংখ্যা বেশি হয়, তার ক্ষেত্রেই সম্ভব আমার আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের থেকে বেড়ে যাবে। সেই ক্ষেত্রে ভিপি লেস দেন ভিএস মানে কম দিলাম বেশি পেলাম, সেটা হচ্ছে স্টেপ আপ হচ্ছে আরোহী। আর যদি আউটপুটটা কম পেতে চাই, তখন হচ্ছে অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার আমরা ব্যবহার করব। এরপর তো এই যে এনএস বাই এনপি, এটাকে ট্রান্সফরমেশন রেশিও বলে, এটাকে মনে রাখবো। এনএস বাই এনপি কে বলা হয় মানে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ। এটা মুছে দিই, এবার আমাদের এবার কিছু ক্যালকুলেশন আছে সেগুলো করব। তো ট্রান্সফরমেশন খুব ইম্পর্টেন্ট, ওকে, সব বইতে থাকে না। রেশিও, এটা কোনটাকে বলছে, আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ বা এনএস বাই এনপি। এই রেশিওটাকেই বলা হয়, টি দিয়ে লেখা হয় ট্রান্সফরমেশন রেশিও। কি অনুপাতে আউটপুট ভোল্টেজটা বেড়েছে বা কমেছে না কি হয়েছে সেটা। এবার পাওয়ার দুটো যদি ভাবি, যদি আদর্শ ট্রান্সফরমার হয়, আদর্শ রূপান্তরক বা আইডিয়াল ট্রান্সফরমার, তো ফর আইডিয়াল ট্রান্সফরমার, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এফিসিয়েন্সি এফিসিআই ইএনসিওয়াই কর্মদক্ষতা ইটা, চিহ্নটা আছে ইটা, মানে কি আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার ইনটু 100। এটা হচ্ছে হয় আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে এফিসিয়েন্সি হয় ইটা হচ্ছে 100%, মানে আউটপুট পাওয়ার আর ইনপুট পাওয়ার, মানে যতটা পাওয়ার ইনপুটে দেবো সেটাই আউটপুটে ফেরত পাবো। সেটা আইডিয়াল কেস। আদর্শ ট্রান্সফরমার বলা থাকলে এটা ধরে কাজ করতে হবে। সেক্ষেত্রে ভিএস ইন্টু আইএস সমান ভিপি ইন্টু আইপি। তাহলে সেক্ষেত্রে আমরা আইডিয়াল বা আদর্শ ট্রান্সফরমারের ক্ষেত্রে, এটা আইডিয়াল না হলে সেটাও আমাদের মনে রাখতে হবে, আদর্শ ট্রান্সফরমারের ক্ষেত্রে কি পেলাম, অতএব ভিএস বাই ভিপি সমান পেলাম আইপি বাই আইএস সমান পেলাম এনএস বাই এনপি।
আদর্শ যদি কথাটা লেখা থাকে তার ক্ষেত্রে ট্রান্সফরমেশন রেশিও তো আমরা পেয়েছি আগে, তার ক্ষেত্রে এফিসিয়েন্সি হবে 100%, কারণ আউটপুট আর ইনপুট পাওয়ার সমান, তার ক্ষেত্রে এটা সম্ভব। আর যদি আইডিয়াল না বলা থাকে তার ক্ষেত্রে এফিসিয়েন্সি দিয়ে বার করতে হবে, 100 বা এই সূত্র দিয়ে কাজে লাগাতে হবে। আইডিয়াল না হলে মনে রাখতে হবে আদর্শ না হলে আমাদের দুটো সূত্র, ইটা ইকুয়ালস টু বলা থাকবে পি আউটপুট বাই পি ইনপুট ইনটু 100, এটার মান দেওয়া থাকবে, এটা এক নম্বর সূত্র সমাধানের জন্য। আর ভিএস বাই ভিপি সমান এনএস বাই এন, এই দুটো কাজে লাগিয়ে সমাধান করতে হবে। আর আদর্শ যদি বলা থাকে তাহলে এই দিয়েই আমাদের ঝামেলা মিটে যাবে। এটাই আমার ট্রান্সফরমারের যাবতীয় জায়গা, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং স্টেপ আপ আর স্টেপ ডাউন এই দু প্রকার যে ট্রান্সফরমার হয় সেটাও তোমাদের বলে দেওয়া হলো। তো আশা করি তো আজকে আমি পরিবর্তী প্রবাহ এবং অল্টারনেটিং কারেন্টের সিলেবাসে যা যা ছিল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখবো আর যদি কিছু থাকে সেটা নিয়ে এবং কিছু গাণিতিক সমস্যা নিয়ে আজকেও তো করালাম, ট্রান্সফরমারেও কিছু প্রবলেম করিয়ে দেবো। তো আজকে এই বলেই শেষ করছি। আবার নেক্সট দিন পরবর্তী ভিডিও নিয়ে অল্টারনেটিং কারেন্টে আমি চলে আসবো, সেটাই লাস্ট ভিডিও হবে। তো তোমরা সবাই ভালো করে পড়তে থাকো এবং অঙ্কগুলো যেভাবে করিয়ে দিচ্ছি সেগুলোর সাহায্য নিয়ে অন্য অঙ্কগুলো করে ফেলো, এটাই তোমাদের কাজ। আর থিওরিগুলো ভালো করে প্র্যাকটিস করো লিখে লিখে, কারণ যেভাবে করিয়ে দিচ্ছি এই যে সব ক্ষেত্রে কিন্তু এই সূত্রগুলো এইভাবে করা থাকে না। তো তোমরা কিন্তু ভালোভাবে লিখে নেবে এবং খুব ভালোভাবে পড়ে ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করবে। আজকে এই বলেই শেষ করছি। আবার নেক্সট দিন ভালো কিছু অঙ্ক নিয়ে এবং যদি কিছু বাকি থাকে থিওরি সেগুলো নিয়ে আমি ফিরে আসবো। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো।